এক বনে টোনা তার বউ টুনির সাথে বসবাস করত। টোনা সারা বছরই অসুস্থ থাকতো, তাই কোনো কাজ করতে পারতো না। টুনি সব কাজ সামলিয়ে তার অসুস্থ স্বামীর সেবা যত্ন করতেই সারাদিন ব্যস্ত থাকতো। একদিন টুনি তার অসুস্থ স্বামীর বিছানার পাশে বসে কাঁদছিল আর বলছিল, হে ঈশ্বর, আমি এখন আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে কি করব? ঘরে যা জমানো টাকা ছিল সবই তো শেষ হয়ে যাচ্ছে। টোনার চিকিৎসার টাকা এখন আমি কোথায় পাবো? এতদিন তো আমি জমানো টাকা দিয়ে টোনাকে সুস্থ করার সব রকম চেষ্টা করলাম। এখন আমি কি করব? টাকার জন্য আমার স্বামীর চিকিৎসা বন্ধ করে দেব? না, আমি বেঁচে থাকতে আমার স্বামীর চিকিৎসা কিছুতেই বন্ধ হবে না। টুনি যখন টোনার পাশে বসে এভাবে কান্না করছিল, টুনির কান্নার আওয়াজ শুনে টোনা চোখ মেলে আর টোনা বলে, টুনি, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না গো? আমি তোমার এমন হতভাগা স্বামী যে আমি তোমাকে কিছু করে খাওয়াতে পারছি না, বরং তুমিই আমাকে কাজ করে খাওয়াচ্ছ। ঈশ্বর আমার মৃত্যু দেয় না কেন? বলো টুনি, বলো, তাহলে তো আর তোমাকে এত কষ্ট করতে হয় না। না না টোনা, এসব কথা তুমি বলো না। তুমি তো আমার স্বামী হও, তোমার বিপদে আমি তো এগিয়ে আসবো, তাই না? তুমি নিশ্চিন্ত মনে শুয়ে থাকো টোনা, আমি বাইরে গিয়ে এক্ষুনি কোনো কাজের ব্যবস্থা করছি। আমি কাজ করা শুরু করলে আর কোনো অসুবিধা থাকবে না আমাদের। টোনাকে একথা বলে টুনি কাজের খোঁজে বাইরে বেরিয়ে যায়। আর সারাদিন টুনি বনের একুল থেকে ওকুল কাজ খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও টুনি কোনো কাজ পায় না। টুনি হতাশ হয়ে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে নদীর ধারে চলে আসে। সেই নদীর পাশে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে টুনি অনেক কাঁদতে থাকে। হে পাখি মাতা, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। তুমি আমাকে সুদিনের পথ দেখাও, আর না হলে তুমি আমাকে তুলে নাও। আমি কি এমন পাপ করেছিলাম পাখি মাতা যে তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? আর কত ধৈর্য ধরবো? সাহায্য করো, আমাকে সাহায্য করো। টুনি যখন এসব বলে কাঁদছিল, সেসব শুনে পাখি মাতার মনে ভীষণ মায়া হয়। আর টুনির ডাক শুনে পাখি মাতা টুনির সামনে প্রকট হয়। তোকে আর এভাবে কাঁদতে হবে না টুনি, আমি এসে গেছি। তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দেব। জীবনে তুই অনেক কষ্ট করেছিস, আর কষ্ট করতে হবে না। আমি তোকে একটা হাঁড়ি দেব, সেই হাঁড়িটা এমনিতেই খালি থাকবে, কিন্তু যখন তুই উপর করবি সেখান থেকে দুধ বের হবে। আমি জানি তোর স্বামী অনেক অসুস্থ, তুই এই হাঁড়ির দুধ তোর স্বামীকে নিয়ে গিয়ে খাওয়াবি, আর এই হাঁড়ির দুধ দিয়ে তুই অনেক টাকা আয় করতে পারবি। এ কথা বলে পাখি মাতা টুনিকে একটা জাদুই হাঁড়ি দেয় আর সেখান থেকে চলে যায়। টুনি জাদুই হাঁড়ি পেয়ে ভীষণ খুশি ছিল। আচ্ছা দেখি তো পাখি মাতা আমাকে সত্যি দুধের হাঁড়ি দিল কিনা, একবার হাঁড়িটা উপর করেই দেখি না। এ কথা বলে টুনি তার হাতের হাঁড়িটা উপর করে, আর হাঁড়িটা উপর করতেই হাঁড়ির ভেতর থেকে গল গল করে দুধ বেরিয়ে আসে। আর তা দেখে টুনি ভীষণ খুশি হয়। একে একে পাখি মাতার কথা তো দেখছি সত্যি। জয় পাখি মাতার জয়, আজ আমার বড্ড খুশির দিন। কিন্তু এত দূর পথ হাঁটতে হাঁটতে যে আমার শরীরটা একদম নোংরা হয়ে গেছে। একটু নদীতে স্নান করি, কিন্তু হাঁড়িটা কোথায় রাখবো? নদীর পাড়ে রেখে যদি নদীতে ডুব দিই তাহলে কেউ আমার হাঁড়িটা চুরি করে নিয়ে যাবে। তার চেয়ে বরং দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং সেখানে গিয়ে বাড়ির মালিকের কাছে আমার হাঁড়িটা সজ্জিত রাখি। টুনি একথা বলে ওই দূরের পাড়ের উদ্দেশ্যে যেতে থাকে। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন, বেরিয়ে আসুন বাড়ি থেকে। কেউ কি আছেন বাড়িতে? টুনির ডাক শুনে বাড়ির মালিক যজ্ঞ কাক বেরিয়ে আসে। টুনি যজ্ঞ কাককে দেখে বলে, দয়া করে আমার এই হাঁড়িটা কিছুক্ষণের জন্য আপনার কাছে গচ্ছিত রাখুন। আমি ওই নদীতে একটু স্নান করে আসি, রাখুন না একটু হাঁড়িটা। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবেন, কিন্তু বেশিক্ষণ আমি আমার কাছে এই হাঁড়ি রাখতে পারবো না। এই নিন আমার হাঁড়িটা, কিন্তু সাবধান, আমার এই হাঁড়িটা কখনো উপর করবেন না। আমি স্নান করতে যাব আর আসবো।
এ কথা বলে টুনি যজ্ঞ কাককে হাঁড়িটা দিয়ে নদীতে যায় স্নান করতে। আর যজ্ঞ কাক মনে মনে ভাবে, কি এমন আছে এই হাঁড়িতে যার জন্যে এই হাঁড়ি আমাকে উপর করে রাখতে বললো? আমি তো হাঁড়িটা ফাঁকাই রেখেছি, দেখি তো একবার উপর করে। এ কথা বলে যজ্ঞ কাক হাঁড়ি উপর করে, আর সাথে সাথে হাঁড়ি থেকে দুধ বের হতে থাকে। তা দেখে যজ্ঞ কাক তো ভীষণ অবাক হয়ে যায়। একই অবাক কাণ্ড! ফাঁকা হাঁড়ি উপর করলে কিভাবে দুধ পড়ে? নিশ্চয় এটা কোনো জাদুই হাঁড়ি হবে। আমি আর ওই হাঁড়ি টুনিকে দেব না। আজ থেকে এই হাঁড়ি আমার। এক্ষুনি এই হাঁড়ি আমি লুকিয়ে রাখছি। এ কথা বলে যজ্ঞ কাক দুধের হাঁড়ি তার ঘরেই লুকিয়ে রাখে। তার কিছুক্ষণ পরই টুনি সেখানে আসে আর যজ্ঞ কাকের কাছে তার হাঁড়িটা চাইতে থাকে। তখন যজ্ঞ কাক টুনিকে বলে, হাঁড়ি? কিসের হাঁড়ি? হ্যাঁ, আপনাকে তো আমি চিনি না। কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে যে কে আসে কিছুই তো বুঝতে পারছি না। এসব আপনি কি বলছেন? দয়া করে আমার হাঁড়িটা আমাকে দিয়ে দিন, না হলে আমি কিন্তু সবার কাছে নালিশ করব। দয়া করে আমার হাঁড়িটা আমাকে ফেরত দিয়ে দিন। আপনি হলেন একটা মিথ্যাবাদী পাখি। কি? আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করিস? এত বড় সাহস তোর! দেখি তুই আমার নামে কার কাছে নালিশ করিস। বেরিয়ে যা বলছি, তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর যজ্ঞ কাক টুনিকে অনেক অপমান করে আর তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর টুনি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আবার নদীর ঘাটে আসে আর আবারও পাখি মাতাকে ডাকতে থাকে। পাখি মাতা আবারও টুনির ডাকে সাড়া দেয় আর তার সামনে প্রকট হয়। কি হয়েছে টুনি? তুই আমার কাছে আবার এসেছিস কেন? কি সমস্যা তোর? বল বল আমাকে, কি করে তোকে আবার সাহায্য করতে পারি? পাখি মাতার কথা শুনে সব ঘটনা টুনি পাখি মাতাকে খুলে বলে। আর এসব শুনে পাখি মাতা বলে, ও এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না। ওই দুধের হাঁড়ির মালিক হলি তুই। আমি তোকে আরেকটা হাঁড়ি দেব। ওই হাঁড়ির ভেতরে তিনটে রাক্ষস থাকবে, আর ওই হাঁড়ি তুই যজ্ঞ কাকের সামনে নিয়ে গিয়ে উপর করবি। পাখি মাতার এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর পাখি মাতার কাছ থেকে আর একটা হাঁড়ি নিয়ে যজ্ঞ কাকের কাছে যায় আর যজ্ঞ কাককে বলে, যজ্ঞ, আমার হাঁড়ি আমাকে ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে, আর না হলে তোকে আমি কঠিন শাস্তি দেব। টুনি, তুই আবার এসেছিস আমার কাছে? একবার অপমানিত হয়ে শখ মেটেনি, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার তোকে আমি মেরে তাড়িয়ে দেব। এ কথা বলে যজ্ঞ কাক যখনই টুনিকে মারতে যায় তখনই টুনি তার হাতে থাকা হাঁড়িটি উপর করে আর বলতে থাকে, কই রে আমার চাদু মধু কদু, বেরিয়ে আয়, মার মার ওই যজ্ঞকে, যতক্ষণ না পর্যন্ত ওই যজ্ঞ কাক আমার দুধের হাঁড়ি আমাকে না দেয় ততক্ষণ পর্যন্ত মার ওকে। টুনির এমন কথা শেষ হতে না হতেই উপর করা হাঁড়ি থেকে তিনটে রাক্ষস বেরিয়ে আসে আর রাক্ষস যজ্ঞকে অনেক মারতে থাকে। মার খেয়ে যজ্ঞ কাক বলতে থাকে, ওরে বাবা গো, মেরো না, আমাকে আর মেরো না। আমি এক্ষুনি হাঁড়ি বের করে দিচ্ছি। ছেড়ে দাও আমাকে। এ কথা বলে যজ্ঞ কাক টুনিকে তার দুধের হাঁড়ি ফিরিয়ে দেয় আর টুনি তার দুধের হাঁড়ি নিয়ে বাড়িতে চলে যায়। মাগো, তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তোমাকে সেই কবে থেকে বলে আছি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। আমার কথা না শুনলে কিন্তু আমি একাই চলে যাব, এই বলে দিলাম। কি, তোর এত বড় সাহস হয়েছে একা একা জঙ্গলে ঘুরতে যেতে চাস? জানিসই তো আমি কত কাজে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, আজ হাতের কাজগুলো গুছিয়ে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন খুশি তো? মা, হ্যাঁ, অনেক খুশি। হয়েছে, এখন এত আদিক্ষেতা দেখাতে হবে না। আমাকে আমার কাজ করতে দে তো। বন্ধুরা, গল্পে তোমরা যে মা আর মেয়েকে দেখছো, ওরা কেশবপুর জঙ্গলে বাস করে। বাবার ভালোবাসা কেমন টুনি তা আজও জানে না। তোমরা ভাবছো টুনির বাবা মারা গেছেন। না, তোমরা ভুল ভাবছো।
টুনি যখন ডিমের ভেতরে ছিল তখন ওর বাবা ওর মাকে ফেলে একটা বড়লোক পাখিকে বিয়ে করে সংসার শুরু করে। আর কখনো টুনি ও তার মেয়ের কোনো খোঁজই নিতে আসেনি। মা, জায়গাটা কত সুন্দর তাই না? জঙ্গলের পাশে নদী, নদীর তীরে কত সুন্দর হাওয়া। ইচ্ছে করছে এই হাওয়াতে সারাদিন বসে থাকি। মাকে বলে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে থাকার অনুমতি নেয়। দুই মা মেয়ে মিলে সেখানে গল্প করে কাটিয়ে দেয়। কিছু সময় পর সন্ধ্যা নেমে আসে। ওরা বাড়ির দিকে আসতে থাকে। কিছু দূর এগোতেই টুনির পায়ের সাথে কিছু হোঁচট খেতে টুনি থেমে যায়। মা, মা, এটা কি দেখো তো? মনে হচ্ছে কোনো বীজ। আমি এটাকে নিয়ে যাই মা, রোপণ করে দেব। যদি ফুলের বীজ হয় বাড়ির সামনে লাগাবো। মা টুনিকে আর কিছুই বলে না। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই টুনি বীজটি রোপণ করে দেয়। টুনির মা ঘরের কাজের পাশাপাশি তাদের এক টুকরো জমিতে চাষাবাদ করে। তাই তিনি রাতে ঘরে বসে বীজের জোগাড় করছিল। পরের দিন সকালে মা, মা, কোথায় তুমি? মনে হচ্ছে মা জমিতে চলে গেছে। যাই, আমি গিয়ে বৃষ্টিতে জল দিয়ে আসি। টুনি বীজটি যেখানে রোপণ করেছিল সেখানে গিয়ে দেখে বিশাল আকৃতির একটি কচু গাছ। এই কচু গাছটা কোথা থেকে এলো? তাহলে কি বৃষ্টি থেকে কচু গাছ হয়েছে? কত আশা করে বৃষ্টি রোপণ করেছিলাম, ভেবেছিলাম ফুল গাছ হবে, শেষে কি না কচু গাছ। একে রেখে আর কি করব? একে আমি উপড়ে ফেলি। টুনি যখন কচু গাছটিকে তুলতে যাবে ঠিক তখনই কচু গাছে মরিচ দেখতে পায়। মরিচ দেখে টুনি থেমে যায়। টুনি কচু গাছটির পাশে দাঁড়িয়ে মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টুনি ওর মাকে আসতে দেখে। তবে সাথে পাশের বাসার ফুলকি মাসিমাও ছিলেন। ওরা টুনির কাছে আসতেই, ও মা, সে কি কাণ্ড! আমি এসব কি দেখছি? এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। কচু গাছে কিনা মরিচ! এটা নিশ্চয়ই অশুভ কোনো লক্ষণ। মাসিমা, মাসিমা, এসব আপনি কি বলছেন? এক গাছের ফল তো অন্য গাছে জন্মাতেই পারে, এতে অশুভ কি আছে বলুন তো? আমার কাছে কিছু মনে না হলেও আমার মন বলছে গ্রামে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তোমরা জলদি করে গাছটিকে উপড়ে ফেলো বলছি। উনি মাটির কথায় কোনো কিছু মনে না করে গাছটিকে আরো ভালো করে যত্ন নিতে এইভাবে কদিন যেতেই গাছের মরিচগুলো অনেক বড় হয়ে যায়। মা, মরিচগুলো তো অনেক বড় আর পেকে গেছে। তুমি আজ মরিচগুলো বাজারে বিক্রি করতে পারবে। এরপর ওরা মামে মিলে মরিচগুলো তুলে নেয়। মরিচ তুলে বাজারে বিক্রি করে ভালো পয়সা পাবে বলে মামের মুখে হাসির ঝলক দেখা যায়। কিন্তু তাদের হাসি ভরা মুখটা অন্ধকার কালো মেঘে ছেয়ে আছে। মরিচগুলো উধাও হয়ে সেখানে একটা ডাইনি পাখি বেরিয়ে আসে। কতদিন পর শান্তি মতো নিঃশ্বাসটা নিতে পারলাম। অনেক তৃপ্তি পেলাম রে। আশেপাশে শুধু পশু পাখিদের রক্তের গন্ধ। যাই, ভোজনটা শুরু করি। ডাইনি এসব বলে সেখান থেকে চলে যায়। মরিচ থেকে ডাইনি বের হতে দেখে নেয় ফুলকি মাসি। মা, মা, এখন কি হবে? এই মরিচ থেকে ডাইনি বেরিয়ে এলো, এখন আমরা কি করব মা? তোমাদের আমি আগেই বলেছিলাম উপড়ে ফেলো এই কচু গাছটিকে, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। এখন এই ডাইনি যদি আমাদের কোনো ক্ষতি করে তোমাদের মা মেয়েকে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। ফুলকি টুনি ও তার মাকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলের সব পাখিদের ডাইনি সম্পর্কে বলতে থাকে। সবার মাঝে আতঙ্কের তৈরি হয়ে যায়। আর এর মাঝে ডাইনি গ্রামের জঙ্গলের পশু পাখিদের তার শিকার বানাতে শুরু করে। এর মাঝে একদিন ডাইনি পাখি ফুলকির পোষা বিড়ালটিকে শিকার বানিয়ে চলে যায়। আরে আরে, কে কোথায় আছো? জলদি এসো জলদি, ডাইনি আমার পোষা টমিকে নিয়ে যাচ্ছে, কেউ তো ওকে বাঁচাও। ফুলকি চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এরপর ফুলকি রেগে গিয়ে জঙ্গল প্রধান ঈগলের কাছে বিচার নিয়ে আসে। ঈগল টুনিদের নামে এমন কথা শুনে ভীষণ রেগে যায় আর ওদের বাড়িতে চলে আসে। টুনির মা, তোমাদের একদিন সময় দিলাম। এই একদিনের মধ্যে তোমরা ডাইনিকে তাড়াবে, হয়তো তোমাদের মা আর মেয়েকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলা হবে, এই বলে দিলাম। ঈগল মা ও মেয়েকে এসব বলে চলে যায়। এর শুনে মা ও মেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, আমার তো অনেক ভয় করছে মা। আমরা আমরা কি করে ডাইনিকে তাড়াবো? আমি জানি
আমরা ডাইনিকে তাড়াতে পারবো না। জঙ্গলের সবাই কাল আমাদের মাটি চাপা দিয়ে মেরে ফেলবে মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, ভগবানের উপরে বিশ্বাস রাখ, দেখবি উনি আমাদের ঠিক বিপদ থেকে উদ্ধার করবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়ে মা পাখি। চলে যায় জঙ্গলের সব থেকে বড় তান্ত্রিকের কাছে আর গিয়ে তাকে সবটা খুলে বলে। আমিও তোমাদের মামেকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ওই ডাইনি খুবই শক্তিশালী, পৃথিবীর কোনো তান্ত্রিকই তোমাদের সাহায্য করতে পারবে না। শুধু একজন পরী আছে যিনি শুধু এই ডাইনিকে দমন করতে পারে। তোমরা তার কাছে প্রার্থনা করে সাহায্য চাও। টুনির মা প্যাতের কাছ থেকে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে আর সেদিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন হরি, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও, ও তো নিষ্পাপ, ইচ্ছে করে কিছুই করেনি, তুমি ওকে বাঁচিয়ে নাও। টুনির মা প্রার্থনা করতে ঈগল আর জঙ্গলের বাকি পাখিরা সেখানে এসে হাজির হয়। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও ওদেরকে গর্তে পুঁতে ফেলো। ওরা যখন টুনি এবং তার মাকে গর্তে ফেলতে যাবে ঠিক তখনই সেখানে ওই পরীটা চলে আসে। তোমরা দাঁড়াও, একটা ডাইনির জন্য আমার মেয়েকে মেরে ফেলতে যাচ্ছ তোমরা? তবুও আবার জীবন্ত অবস্থায় এদের মেরে ফেললে কি ডাইনি চলে যাবে? তোমরাই বলো। ওরাই তো আমাদের জঙ্গলে ওই ডাইনিকে নিয়ে এসেছে। ঠিক আছে, ওই ডাইনিকে নিয়ে তোমাদের যখন অত চিন্তা, তাহলে আমি নিজেই ওই ডাইনিকে ধ্বংস করে দিচ্ছি। এরপর পরি তার জাদু কাঠির মাধ্যমে ডাইনিকে সামনে ডাকে। ডাইনি আসতে পরি তার জাদু শক্তি প্রয়োগ করে ডাইনিকে বন্দি করে নেয়। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে তুই মারিস না। অনেকদিন বাদে আমি মুক্তি পেয়েছিলাম, আমি আর অন্যায় করবো না। দয়া করে আমাকে কেউ মেরো না। পরি ডাইনির কোনো কথা না শুনে ওকে বোতলে বন্দি করে নেয়। তুমি তুমি এই বোতলটি জঙ্গলের নদীতে ফেলে দেবে। বোতলটি ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গলের সকল কালো অশুভ ছায়া চলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি। আপনি সময় মতো না এলে ওরা আমাদের মা মেয়েকে মেরেই ফেলতো। এখন থেকে তোমরা সাবধানে থেকো, আজ আমি আসি গো। এই বলে পরি সেখান থেকে চলে যায় আর পরির কথা মতো বোতলটি নদীতে ফেলতেই সকল অশুভ ছায়া কেটে যায়। জঙ্গলের সবাই আবারও স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। দূরের এক বনে মিনু টুনটুনি আর তার মেয়ে টুনি বাস করত। তারা যে বনে বাস করত সেই বনের সবাই ছিল অনেক উঁচু বংশের আর অনেক বড় লোক। শুধু মিনু টুনটুনি ছিল নিচু বংশের আর খুবই গরিব। টুনিমা, তুই একটু বাসায় থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। এরপর মিনু ঘর থেকে বের হয় আর মনে মনে বলে, হে উপরওয়ালা, আজকে যে আমি কার ঘরে খাবার পাবো সেটা তুমিই ভালো জানো। মিনু নিচু বংশের হওয়ার কারণে কেউ তাকে কাজ দিতে চাইতো না, তাই সে ভিক্ষে করে যা পেত তাই দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন মিনু রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় কণিকা কাকের সাথে দেখা হয়। হে উপরওয়ালা, আমি আজ কার মুখ দেখলাম? আজকের দিনটা না জানি কি অমঙ্গলের মধ্য দিয়ে যায়। হ্যাঁ রে মুখপুরি, এই সময় তোকে এই রাস্তা দিয়ে আসতে হলো কেন দিদি? কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ছি ছি, তোকে দেখে তো আমার শরীরটা কেমন জানি করছে। আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, তোকে দেখে তো অপবিত্র হয়ে গেলাম। হায়রে হায়রে। সে কি দিদি, তুমি আবার অপবিত্র হলে কি করে? তোর ওই মুখ দেখে আমি অপবিত্র হয়ে গেলাম। সে কি দিদি, তুমি এসব কি বলছো? কেউ কারো মুখ দেখলে কি করে অপবিত্র হয়? আমি তো কোনো অপবিত্র জিনিস নই, আর আমি তো তোমাকে স্পর্শও করিনি। তাহলে তুমি কি করে অপবিত্র হলে? তুই কার সঙ্গে কথা বলছিস সেটা কি তোর মনে আছে? একটা নিচু বংশের মেয়ে হয়ে তুই আবার আমার সঙ্গে কথা বলছিস? হতভাগী কোথাকার, কপাল পড়ি, যা এখান থেকে, যা, চলে যা বলছি, চলে যা। এই বলে কণিকা চলে যায়। এইভাবে মিনুকে আর তার মেয়েকে বনের সব উঁচু জাতের পাখিরা অপমান করত। এভাবেই তাদের মামের দিন কাটছিল। একদিন মিনু টুনির জন্য কচু পাতায় করে খাবার নিয়ে আসে।
মা, তুমি রোজ রোজ এই কচু পাতায় করে আমাকে কেন খাবার দাও বলো তো? আমার যে আর কচু পাতায় খেতে একটুও ভালো লাগে না। বাড়ির সবাই কত সুন্দর সুন্দর প্লেটে খাবার খায়, আমারও তো খুব ইচ্ছা হয় মা। তুমি কেন আমাকে প্লেটে খাবার না দিয়ে এই কচু পাতায় খাবার দাও মা? মারে, তুই এখনো অনেক ছোট, তুই এসবের কিছুই বুঝবি না। তুই আগে বড় হ, তারপর বুঝবি। এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে তোরে মা। একদিন টুনি নদীর পাড়ে বসেছিল। এমন সময় টুনি দেখতে পায় কিছু পাখির বাচ্চা খেলা করছে। টুনি তাদের খেলতে দেখে সেখানে যায় আর তাদেরকে বলে, শালু দিদি, আমাকে তোমার সাথে খেলা নাও না, আমিও তোমাদের সাথে খেলতে চাই। কি কি বললি তুই? তুই আমার নাম ধরে ডাকলি? তোর এত বড় সাহস, তুই একটা অপবিত্র ছোট লোকের বাচ্চা হয়ে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ রে, তুই আমাদের মতো উঁচু বংশের সাথে খেলতে চাস? কেন খেলতে পারবো না? আর তোমরা আমার সাথে এমন করো কেন বলো তো? কিসের ছোট বংশ, কিসের উঁচু বংশ? আমরা তো সবাই এক জাতি, আর সে জাতি হলো পাখি, তাই না? না না, আমরা এক জাতি না। তুই জানিস না আমাদের কত বড় বড় বাড়ি আর ছোট্ট একটা করে ঘর, আর তোরা তো কচু পাতায় খাবার খাস, আর আমরা অনেক অনেক সুন্দর প্লেটে খাবার খাই, বুঝেছিস? তুই ওদের সাথে কথা বলে কি অপবিত্র হতে চাস নাকি? এই, তুই যা তো এখন এখান থেকে, চলে যা বলছি। এইভাবে অপমান করে তারা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে কান্না করতে করতে তার মায়ের কাছে আসে। কিরে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বল আমাকে। মা, ওরা আমাকে খেলায় নেয়নি মা, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আর ওরা কি বলেছে জানো? আমরা নাকি কচু পাতায় খাবার খাই, আর ওদের অনেক বড় বড় ইটের বাড়ি আছে, আর আমাদের নাকি একটা ছোট্ট করে ঘর। সেজন্য ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। আরে পাগলি মেয়ে আমার, এই জন্য কান্না করছিস? কান্না করে না মা আমার। হ্যাঁ মা, আমি আর কান্না করবো না যদি তুমি ওদের মতো আমাকে ইটের বাড়ি আর সুন্দর প্লেটে খাবার খেতে দাও। মিনু টুনির এ কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। মারে, আমরা তো এক বেলাই খেতে পারি না, আবার অত বড় বাড়ি। এসব মিথ্যে স্বপ্ন দেখা বাদ দে মা। আর তুই তো দেখিস ওরা সবাই আমাকে কত অপমান করে, কিন্তু আমি কি কখনো কেঁদেছি? একদম কাঁদবি না, বুঝতে পেরেছিস? আমাকে কি কখনো কাঁদতে দেখেছিস বলতো? না মা, আমি তো তোমাকে কখনো কাঁদতে দেখিনি। তাহলে ওদের কথায় তুই কাঁদছিস কেন? তুই বড় হচ্ছিস, এখন তোকে এই সব কিছুর সাথে অভ্যস্ত হবে, বুঝেছিস? এভাবে মিনু তার মেয়ে টুনিকে বোঝায়, আর টুনি তার কান্না বন্ধ করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে হঠাৎই একদিন মিনু টুনটুনি খুব অসুস্থ হয়ে যায়। ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তেই থাকে, আর এক পর্যায়ে সে মারা যায়। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো মা? হে উপরওয়ালা, তুমি এটা কিভাবে করতে পারলে? এই বলে টুনি কান্না করে। মিনুর নিচু বংশের হওয়ার কারণে তার মৃত্যুতে তাকে দেখতে কেউ আসে না। মিনুর সৎকার করার মতো টুনির কাছে কোনো জিনিসপত্র ছিল না, তাই টুনি তার মায়ের সৎকারের জিনিসপত্র নেওয়ার জন্য কণিকা কাকের কাছে যায়। মাসিমা, ও মাসিমা, আমার মা মারা গেছে, কিন্তু আমার কাছে মায়ের সৎকার করার মতো কিচ্ছু নেই। আমাকে একটু সাহায্য করো না মাসিমা, একটু দয়া করো। ইস, কি শখ একেবারে! তোরা তো নিচু জাত, তার উপর আবার সৎকার। যা এখান থেকে, আমার বাড়িটা অপবিত্র হয়ে গেল। যা গিয়ে তোর মাকে মাটিতে পুঁতে রাখ, যত সব। এই বলে কণিকা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে প্রায় বনের সবার বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তাই টুনি নিরুপায় হয়ে তার মাকে মাটিতে পুঁতে রাখে। মিনুর মৃত্যুর পর টুনি একেবারে অসহায় হয়ে পড়ে। চুকুমিশো, এই কয়টা টাকা দিয়ে আমাকে কিছু খাবার দাও তো, আমার যে খুব খিদে পেয়েছে। ওখানে নিচে রাখ, আমি তোর হাতে টাকা নেব না, তুই তো নিচু বংশের। কিছুক্ষণ পর যজ্ঞ কাক কচু পাতায় করে কিছু খাবার এনে নিচে রাখে। কি ব্যাপার মিশো, তুমি আমাকে কচু পাতায় কেন খেতে দিলে? তুমি তো সবাইকে অনেক সুন্দর প্লেটে করে খাবার দিচ্ছ, তাহলে আমাকে কচু পাতায় কেন দিলে? আমি খাবো না কচু পাতায়, আমাকে সুন্দর প্লেটে খেতে দাও। আমিও তো তোমাকে টাকা দিয়েছি, তাহলে আমাকে কেন দেবে না? শোন, তোকে আমি কচু পাতায় খেতে দিয়েছি, এটাই তোর ভাগ্য। বেশি কথা বললে মাটিতে খেতে দেব কিন্তু। কেন তুমি আমাকে মাটিতে খেতে দেবে কেন? এখানে তো সবাই
টাকা দিয়ে খাচ্ছে, আমিও তো টাকা দিয়ে খাচ্ছি, তাই তুমি আমাকে সুন্দর প্লেটে খেতে দেবে। টুনির এসব কথা শুনে যজ্ঞ কাকের ভীষণ রাগ হয়, আর যজ্ঞ কাক একটা লাঠি নিয়ে টুনিকে মারতে থাকে, আর মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনি মার খেয়ে নদীর পাড়ে বসে কান্না করতে থাকে। মা, তুমি আমাকে কোথায় রেখে গেলে? তুমি আমাকে তুলে নাও না মা, আমিও তোমার কাছে যাব। আমি যে আর এখানে থাকতে পারছি না মা, আমাকে নিচু জাত বলে সবাই কত অপমান করছে, আমি যে আর থাকতে পারছি না মা। এই বলে টুনি অনেক কান্না করে। এমন সময় সেখানে একটা জলপরি চলে আসে। টুনির সব কথা শুনে টুনিকে একটা সোনার জাদুর কচু পাতার প্লেট দেয়। তুমি এই সোনার জাদুর কচু পাতার কাছে যা চাইবে তাই পাবে, বুঝেছো? এই বলে পরি সেখান থেকে চলে যায়, আর টুনি সেই কচু পাতার সোনার থালাটি বাড়িতে নিয়ে গিয়ে বলে, এই যে সোনার জাদুর থালা, তুমি আমার বাড়িটা এই বনের সব থেকে উঁচু বাড়িতে পরিণত করো আর অনেক সুন্দর করে সাজিয়ে তোলো। টুনির এ কথা শুনে কচু পাতার থালাটি তার বাড়িটা বনের সব থেকে সুন্দর আর উঁচু বাড়িতে পরিণত করে। টুনি সেখানে অনেক সুখেই দিন কাটাতে থাকে, কিন্তু হঠাৎ একদিন বনে অনেক জোরে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে বনে বন্যার সৃষ্টি হয়। প্রচুর বন্যার কারণে বনের সব পাখিদের বাসা ভেঙে যায়, আর সব বাড়িঘর তলিয়ে যেতে থাকে। বনের সবাই একটু আশ্রয়ের জন্য এদিক সেদিক ছোটাছুটি করে। অবশেষে তারা সবাই একটা বাড়ি দেখতে পায়, আর তারা সবাই মিলে সেখানে যায়। গিয়ে দেখে সেটা টুনির বাড়ি। টুনি মা, আমাকে একটু তোর বাড়িতে আশ্রয় দিবি? আমাদের সবার বাড়ি ভেঙে গেছে রে মা। কি বলছো কি? এটা তো একটা নিশু বংশের বাড়ি, এখানে থাকলে তো তোমরা অপবিত্র হয়ে যাবে, বুঝেছো? মা রে, এভাবে বলিস না মা, আর এভাবে বলে তুই আমাদেরকে তাড়িয়ে দিস না রে মা, আমাদের ভুল হয়েছে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। টুনি তাদের সবার এমন কান্না দেখে সবাইকে তার বাড়িতে আশ্রয় দেয়। এরপর থেকে বনের কেউই আর কাউকে ছোট বংশের বলে অসম্মান করত না। কি হয়েছে টুনি? তুমি এভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে বলো, বলো আমাকে। টুনা, আমি এই বনে আর থাকবো না, চলো আমরা আজকেই এই বনটা ত্যাগ করব। কিন্তু কেন টুনি? তোমাকে কি কেউ আবারও কোনো কথা বলেছে? জানো, আজ কাকুলি দিদি আমাকে বলেছে আমি নাকি বন্ধা, থাকবো না, থাকবো না আমি আর এই বনে, আমি আজকেই মরে যাব। গিন্নি, এমন করো না, শান্ত হও বউ আমার। তুমি তো বলতে কে কি বলে বলুক, তাদের কথায় কান্না দিতে, আর আজকেই তুমি এমন করছো। কি করব বলো, আমার তো আর সহ্য হচ্ছে না গো। হে সৃষ্টিকর্তা, আমি কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? গিন্নি, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদের ঘরে সন্তান দিবেই। তুমি এখন কাজে মন দাও তো, আর কান্নাকাটি করো না। তাই যেন হয় গো, তাই যেন হয়। এভাবেই রোজ টোনাটুনির দিন চলতে থাকে। অন্যদিকে একটা তান্ত্রিক একটা পানির পাত্র হাতে নিয়ে বলতে থাকে, এইটুকু পবিত্র পানি সংগ্রহ করতেই আমাকে অনেক বছর ধ্যান করতে হয়েছে। অবশেষে আমি পেয়েছি। আজ পূর্ণিমার রাত, আজ রাতেই এই পানি দিয়ে ধ্যান করে আমি সর্বশক্তিমান হব, আর শক্তি অর্জন হলেই সবাই আমার কথা শুনবে। হা 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 হা। না, আর দেরি করে লাভ নেই, জলদি ধ্যানে বসতে হবে। তান্ত্রিক পানির পাত্রটা সামনে রেখে ধ্যান করতে বসে পড়ে। অন্যদিকে একটা পরী বনে প্রবেশ করে আর চারিদিকে তাকিয়ে বলতে থাকে, আরে মা তো সত্যি কথাই বলেছিল, এই বনটা তো দেখতে অনেক সুন্দর। আমি যদি পরী না হতাম তাহলে এই বনেই বাড়ি বানিয়ে থেকে যেতাম, আর রোজ বনে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতাম। আরে এই গাছটার ফলগুলো দেখতে তো অনেক সুন্দর, না জানি খেতে আরো কত সুন্দর। দেখি তো একটা ফল পেড়ে খেয়ে। আরে বাহ, পরিরাজ্যের ফলগুলোর থেকেও অনেক বেশি সুস্বাদু লাগছে খেতে। রাতে ফিরে যাওয়ার সময় মায়ের জন্য কয়টা ফল নিয়ে যাব। যাই, ওই দিকটায় যাই। পরি এইভাবেই পুরো বন ঘুরে ঘুরে দেখে বনের সৌন্দর্য উপভোগ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর পরি বলতে থাকে, উফ বাবা,
আমার ভীষণ পিপাসা পেয়েছে। চারিদিকে তো কোনো নদী পুকুর কিছুই দেখতে পাচ্ছি না, আর বনে তো প্রচুর রোদও পড়েছে। ঠিক সেই সময় পরীর চোখ যায় ধ্যানে বসা তান্ত্রিকের সামনে পানির পাত্রের ওপর। আরে ওই তো একটা পাত্রে পরিষ্কার পানি দেখতে পাচ্ছি, যাই ওই পাত্র থেকে পানি পান করে গলাটা জিরিয়ে নেই। পরী পানির পাত্রের কাছে আসে। এরপর পরী কোনো দিকে না তাকিয়ে পানির পাত্র থেকে পানি খেয়ে ফেলে আর বলতে থাকে, আহ কি শান্তি, অনেকটা পিপাসা লেগেছিল। যাই এখন বাকি বনটা ঘুরে দেখি। পরীর কথায় তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় আর তান্ত্রিক চোখ খুলে তাকায়। আর তান্ত্রিক পরীর হাতে তার পানির পাত্রটা দেখে ভীষণ রেগে যায়। এই, তোর সাহস তো কম নয়, তুই আমার শক্তি অর্জনের শত সাধনার পবিত্র পানি খেয়ে ফেলেছিস। তোকে তো আজ আমি কঠোর শাস্তি দেব। আরে এগুলো আপনার পানি ছিল, ক্ষমা করবেন তান্ত্রিক বাবা। আমি পিপাসার কারণে কোনো দিকে না তাকিয়ে আপনার পানিগুলো খেয়ে ফেলেছি। আসলে আমার অনেক পিপাসা পেয়েছিল, তো আমি পরিরাজ্য থেকে এসেছি। আপনি আমার উপর রাগ করবেন না, আমি আপনাকে পানি এনে দেব। তুই পরী হ আর যাই হ, আমার কাজে বাধা সৃষ্টি করেছিস তুই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি একটা পিপাসার্ত কলা গাছে পরিণত হবি। তোর অনেক পিপাসা থাকবে, তোর অনেক পিপাসা থাকবে, যা কোনো সাধারণ পানি খেয়ে মিটবে না। আরে আরে এমন কথা বলবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ও পিপাসা, পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তান্ত্রিক বাবা আমাকে ঠিক করে দিন। যাবেন না তান্ত্রিক মশাই, যাবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে যাবেন না তান্ত্রিক বাবা। মা কোথায় তুমি? আমার কাছে এসো, আমার অনেক পিপাসা পেয়েছে মা। এই পিপাসার তো কলা গাছ হয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার মা। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন যোগু কাক কুড়াল নিয়ে বনের দিকে যাচ্ছিল। এমন সময় পিপাসার্ত কলা গাছ যোগু কাককে দেখে বলতে থাকে, এই পাখি, এই এদিকে এসো, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু পানি দাও, আমার যে ভীষণ পিপাসা পেয়েছে। কে ডাকে কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমার সামনে কলা গাছ, দয়া করে আমাকে একটু পানি এনে দাও, আমার যে ভীষণ পিপাসা পেয়েছে, তোমার পায়ে পড়ি, একটু দয়া করো। কলা গাছের কথা শুনে যোগু কাকের অনেক মায়া হয়। এরপর যোগু কাক চারিদিকে তাকিয়ে একটা পাত্রকে পড়ে থাকতে দেখে। তারপর যোগু কাক পাত্রটা হাতে নিয়ে বলতে থাকে, বেশ, তুমি শান্ত হও, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। আমার পিপাসা মেটেনি, দয়া করে আমাকে আরো পানি এনে দাও। বেশ, আমি আবারও পানি আনতে যাচ্ছি। কলা গাছ, তোমার পিপাসা কি মিটেছে? আমার হাতে আর সময় নেই, আমি চললাম। আরে আরে যেও না, যেও না, আমার কথাটা তো শোনো। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে সাধারণ পানিতে আমার পিপাসা মিটবে না। তাহলে কিসে তোমার পিপাসা মিটবে শুনি? আমার পিপাসা মিটবে কোনো সাধারণ পাখির ডান হাতের এক ফোঁটা রক্তে। তুমি দয়া করে তোমার ডান হাতের এক ফোঁটা রক্ত দান করো। কলা গাছের এমন কথা শুনে যোগু কাক ভীষণ রেগে যায় আর বলতে থাকে, শয়তান কলা গাছ, আমি এতক্ষণ তোকে সাহায্য করে ভুল করেছি। আমি ভেবেছিলাম তুই হয়তো ভালো, কিন্তু না, তুই একটা রাক্ষসী কলা গাছ। এইবার আমি বুঝেছি, তুই পিপাসার কথা বলে পাখিদের রক্ত খাবি। না না, তুমি ভুল বুঝছো, আমি কোনো রাক্ষসী নই, আমি হলাম পরী। তোর ছলনায় আমি আর ভুলবো না। তোকে সাহায্য করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়েছে, শয়তান কলা গাছ। কেন যে প্রথমেই এই কথাটা মনে ছিল না? পিপাসা থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, সেটাও নিজের দোষে হাতছাড়া করলাম। এবার কি হবে? পিপাসায় তো আমার জীবনটা বেরিয়ে যেতে ধরেছে। আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটছিল।
আজ টুনা বাড়িতে আসলে এই বন থেকে অন্য বনে চলে যাব আমি। হে সৃষ্টিকর্তা, আর কতদিন আমাদের এই দুর্দশায় রাখবে? দয়া করে আমাদের একটা সন্তান দান করো সৃষ্টিকর্তা। এমন সময় টুনি কারো কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদছো ভাবে? আমার সামনে এসো, আমার কান্না দেখে কে ভেঙাচ্ছ? এসো, সামনে এসো বলছি। এই তো আমি কলা গাছ, তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আর আমি তোমাকে দেখে কাঁদছি না, আমি আমার পিপাসার জন্য কাঁদছি। কলা গাছের আবার পিপাসা? হায় হায়, কলা গাছ আবার কথা বলতে পারে? হায় হায়, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। মনে হচ্ছে এই কলা গাছ ভালো নয়। টুনি যেই না যেতে ধরে তক্ষুনি কলা গাছ বলতে থাকে, যেও না, আমাকে একটু সাহায্য করো, পিপাসা থেকে মুক্ত হতে সাহায্য করো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকে কিচ্ছু করব না, আমি হলাম পরী। তুমি পরী? তাহলে তুমি কলা গাছ হলে কি করে? এরপর পরী টুনিকে সব ঘটনা খুলে বলে। তার মানে অভিশাপের কারণে তোমার এমন অবস্থা হয়েছে? আমার হাতের এক ফোঁটা রক্ত দিলেই তোমার পিপাসা মিটবে আর তুমি মুক্ত হবে, তাই তো? তবে বেশ, আমি তোমাকে এক ফোঁটা রক্ত দেব। এরপর টুনি পাশে পড়ে থাকা একটা ছুরি দিয়ে তার হাত কেটে রক্ত বের করে তার এক ফোঁটা রক্ত কলা গাছের গোড়ায় দেয়, আর সাথে সাথে কলা গাছ থেকে পরি বেরিয়ে আসে। শান্তি, এখন আর আমার কোনো পিপাসা নেই। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে উপহার দিতে চাই। বলো, তোমার কি চাই? পরি, আমার কোনো সন্তান নেই, আমি মা ডাক শুনতে চাই। এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না। এরপর পরি জাদু করে একটি ফল প্রকট করে। এই ফল খেলেই তুমি গর্ভবতী হবে আর তোমার মনের আশা পূরণ হবে। আমি এবার আসি টুনি, বিদায়। এরপর পরি সেখান থেকে চলে যায় আর টুনি ফলটা খায়। টুনি গর্ভবতী হয়ে যায় আর বেশ কিছুদিন পর টুনি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় আর টুনা টুনি তাদের সন্তানকে নিয়ে সুখে বসবাস করতে থাকে।